৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। বুদ্ধদেব প্রাতরাশ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল। রাতে সামাল দেওয়া হয়েছিল। তখনই ঠিক করা হয় বৃহস্পতিবার উডল্যান্ডসের চিকিৎসকরা এসে তাকে পরীক্ষা করবেন। প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। কিন্তু হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তার ঘোর অনীহা ছিল। কিন্তু সকালেই সব শেষ। দীর্ঘদিনের রোগভোগ গত ৪ বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্য সর্বক্ষণের সঙ্গী দুই অ্যাটেন্ডেন্ট। চোখের জলেই বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানালেন রায়দিঘির বাসিন্দা শম্ভু বৈদ্য এবং সুভাষ গ্রামের হরেন অধিকারী। কালকে রাতে শ্বাসকষ্ট যখন হচ্ছিল রাত 2টো নাগাদ, আমি তখন ওনাকে বাইপ্যাপ দিই। তো বাইপ্যাপ দেওয়ার পরে বাইপ্যাপ 3.5-4 ঘন্টা ছিল। বাইপ্যাপ দেওয়ার পরে উনি একটু কমফোর্টেবল, মানে সাধারণ দিক থেকে এসছে। তারপরে সকালবেলায় যেরকম উনি চা বিস্কুট খান, জল খাবার, মেডিসিন খাওয়ানোর পরে শ্বাসকষ্টের সমস্যা বেশি হচ্ছিল। তখন ডাক্তারের পরামর্শ নিয়ে বাইপ্যাপ দিয়েছি আমরা। আবার বাইপ্যাপ দেওয়া হয় সকালে। তারপর মঙ্গলবারে যখন আমি বেরিয়ে যাই তখন একটু ওনার মানে কাশি ঠান্ডা লেগেছে, কফ জমেছিল, যেটা হয় কি আর কি। তারপরে ডাক্তারকে ফোন করা হলো। ডাক্তারবাবু ওষুধ বলে দিয়েছিল, ওষুধ দেওয়া চেঞ্জ করা, নতুন ওষুধ চালু করা হয়েছিল। তারপরে ডাক্তারবাবু এসে দেখে গেছিল যা বুধবারে। হ্যাঁ, এই রকম ছিল। তারপরে তো আমি কোনো ফোন টোন পাইনি। এখন হঠাৎ আজ সকালে ভাবছি যে এইরকম স্যাটিসফাই করেছে। আমি সেখানে দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা বা সিওপিডিতে ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন তিনি। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব। সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয় তাকে। সেখান থেকে বিপদমুক্ত হয়েই বাড়ি ফেরেন তিনি। পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয় পেস ওয়ার্ল্ডে। সেখানে দেহ সংরক্ষিত থাকবে। শুক্রবার সকাল 10টায় পেস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর মরদেহ। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিটের দফতরে আনা হবে। সেখান থেকেই বিকেল 4টের সময় শুরু হবে শেষ যাত্রা। শেষ যাত্রার পরে বুদ্ধদেবের ইচ্ছে অনুযায়ী এনআরএস হাসপাতালে দেহদান করা হবে। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফেরনালিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমল বুদ্ধদেব থেকে মরদেহ নিয়ে। প্রাক্তনের প্রয়াণের শোক বর্তমানের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ত্রী সন্তানকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। সকালে এক স্যান্ডেলেও শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী। ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন। পিস ওয়ার্ল্ডের না রেখে যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। তারপরে দল যা সিদ্ধান্ত নেবে। বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন। একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে।
বুদ্ধবাবুর প্রয়াণে শোক জ্ঞাপন, প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক পরিসরে ইন্দ্রপতন, ডান বাম বিভেদ ভুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সব মহলের। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা সব দলের নেতাদের। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষে একটা বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোনো সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকে অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরেই। আজ দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। বুদ্ধবাবু একজন সৎ ভালো মানুষ। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে আমাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু মানুষ হিসেবে একজন ভালো মানুষকে আমরা হারালাম। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সত্যিকারের ভালো মানুষ ছিলেন এবং আমি তার সঙ্গে দীর্ঘদিন বিধানসভায় থেকেছি, কাজ করেছি। তিনি যখন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন আমি তার সঙ্গে কাজ করেছি। কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল। যারা বিরোধী তার কাছে গেলে কখনো তিনি মুখ ফিরিয়ে নিতেন না। যে মমতা ব্যানার্জি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও বুদ্ধদেব বাবুর বাড়িতে মাঝে মধ্যে ছুটে ছুটে পৌঁছে গিয়েছে। কিন্তু বুদ্ধদেব বাবুর মৃত্যু সত্যিকার একটা রাজনীতিতে খুব বড় ক্ষতি। বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ। রাজনৈতিক মতপার্থক্য ছিল, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছে। তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল। তার রাজনৈতিক স্বচ্ছতা, তার অর্থনৈতিক সততা, তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার শোকসন্তপ্ত পরিবার যদি আমরা সমবেদনা জানাচ্ছি, তার আত্মার সদ্গতি কামনা করছি। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে ঘুচল ভেদাভেদ, দলমত নির্বিশেষে শোক প্রকাশ। এক্স হ্যান্ডেলে শোক বার্তা মল্লিকার্জুন খাড়গে থেকে প্রিয়াঙ্কা গান্ধীরও। বুদ্ধদেবের প্রয়াণে শোক জ্ঞাপন একে গোপালন ভবনে, দলীয় পতাকা অর্থনমিত। গোপালন ভবনে প্রকাশ কারাত ও বেন্দ্রা কারাত সহ সিপিআইএম নেতারা শোক জ্ঞাপন করেন। WB060002 ধপধপে সাদা অ্যাম্বাসাডার। এই গাড়িতেই চড়তেন ধপধপে সাদা চুল ও সাদা ধুতি পাঞ্জাবি পরা আত্মপান্ত বাঙালি ভদ্রলোক। বুদ্ধবাবুর সারথী প্রাক্তন মুখ্যমন্ত্রীর 23 বছরের ছায়া সঙ্গী। বছরের পর বছর চালিয়েছেন সেই পরিচিত সাদা গাড়িটি। নিজে অসুস্থ, তাও একসময়ের অতি চেনা মানুষটির মৃত্যুর খবর পেয়ে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ছুটে এসেছিলেন ওসমান। এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে উনি লেট করবেন? না, এরকম কোনো দিন না। আর গাড়িতে আপনার চালানোর প্রশংসা করেছেন, আমরা শুনেছি, অনেক জায়গায় বলেছেন। গাড়ি আমি চালাবো। উনি বলেছিলেন যে ওসমান ছাড়া আমি অন্য কারো গাড়িতে বসবো না। মনটা বরাবর সাদা ছিল। সাদা ছিল, কোনোদিন কোনোদিন কালো বাই না। কি বলবো, কিচ্ছু বলার নেই।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দল প্রশাসন ছাড়াও সাহিত্য চর্চায় নিজেকে মগ্ন রাখতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্মৃতিচারণায় শিল্প সংস্কৃতি জগৎ। খুবই দুঃখজনক ঘটনা। মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে। একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। আমরা সবসময় ওনাকে মনে রাখবো, উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। অত্যন্ত মন খারাপ হয়ে গেছে আমার। বুদ্ধদা অসম্ভব একটা ভালো মানুষ ছিলেন, এত সৌজন্যবোধ। আমার একটা বহুদিন আগে ওনাকে নিয়ে একটা লেখা ছিল, দ্য শেষ ভদ্রলোক বাবু, বেঙ্গলি বাবু। এরকম সংস্কৃতিপূর্ণ অনেক স্মৃতি ভেসে আসছে। ফিল্ম ফেস্টিভ্যালের সময় ওনার সাথে চায়ের আড্ডা, বুদ্ধদার কবিতা পড়ে শোনানো, আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে এসে আমাদের সাথে মুড়ি তেলে ভাজা খেতে খেতে। বুদ্ধদার চলে যাওয়াটা একটা জামানা চলে যাওয়া, অ্যাবসলিউটলি এই মানুষগুলো ফিরে আসবে না। একটা অধ্যায় শেষ হয়ে গেল। একটা সংস্কৃতিবান মানুষ, আমার দীর্ঘদিনের বন্ধু, অনেক স্মৃতি। কাকতালীয়ভাবে আমি পরশুদিনই বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রবন্ধ পড়লাম, অসাধারণ প্রবন্ধ। সেই লোকটা চলে গেল আজ। আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদীর মাঝি করিয়েছিল। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের চেষ্টা করা হবে জানালেন সেনাপ্রধান। 400 জনের উপস্থিতিতে রাত 8টায় শপথ গ্রহণ হবে জানালেন সেনাপ্রধান। তদারকি সরকারের নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। আন্দোলনের শহীদদের শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরুর আগে শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন হয়। মিরপুরে স্টেডিয়ামের বাইরে শহীদদের ছবি সহ শ্রদ্ধাঞ্জলির ব্যানার লাগানো হয়। পুরো আন্দোলনকে জাতীয় আন্দোলন আখ্যা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজিমুল হোসেন পাপন। যুব ক্রীড়ামন্ত্রীর পদে ছিলেন নাজিমুল। এখনো বাংলাদেশ থেকে আসছে অশান্তির খবর। পেট্রাপোলে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ কেটে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ঢেকে দেওয়া হলো। তবে বেনাপোল সীমান্তে কারা ছবি ঢাকলো তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হয়। অবশেষে পেট্রাপোল সীমান্তে শুরু আমদানি রফতানি। গত 3 দিন পেট্রাপোল সীমান্তে বন্ধ ছিল পণ্য পরিবহন। নোম্যান্স ল্যান্ডে 2 দেশের মধ্যে বৈঠক হয়, তারপরই আজ সকালে থেকে পেট্রাপোলে শুরু আমদানি রফতানি। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বাংলাদেশের জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা। শরণার্থী পরিচয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাতে পারে তারা। জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত পারের বাসিন্দাদের সতর্ক করল বিএসএফ। বুধবার জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত দিয়ে প্রায় 1000 খানেক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করে। সকলকে আটকে দেয় বিএসএফ। নকল বাংলাদেশি টাকা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা। বসিরহাটে মেরুদণ্ডী ব্রিজ থেকে আবু বক্কর গাজীকে নামে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। উদ্ধার হয় 1 লক্ষ বাংলাদেশি টাকা। স্বাভাবিক ছন্দে ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে চলছে যাতায়াত। ঝাড়গ্রামে 2 দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাতে ঝাড়গ্রাম রাজবাড়ি সংলগ্ন টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রামনগরে ভাঙা ব্রিজ পরিদর্শনে অখিলগিরি। বুধবার রাতে রামনগরের হারিমপুরে ভেঙে পড়ে ব্রিজ। ব্রিজের 6টি পিলার ভেঙে বিপত্তি। হতাহতের কোনো খবর নেই। ব্রিজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে গ্রামবাসীরা। দ্রুত কাঠের ব্রিজ তৈরির আশ্বাস অখিলগিরির। ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। আগুনে পুড়ে গুরুতর জখম এক ইঞ্জিনিয়ার সহ 5 জন। দুপুরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন আচমকাই ইলেকট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে, আর সেই আগুনেই ঝলসে যান এক ইঞ্জিনিয়ার সহ 5 জন। আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবাইল চোর সন্দেহে যুবককে বেঁধে গণপিটুনির অভিযোগ, ইলেকট্রিক শক দিয়ে যুবকের উপর অত্যাচারের অভিযোগ। কালনা 5 নম্বর ওয়ার্ডের ঘটনা, আহত যুবক কালনা হসপিটালে ভর্তি। ভারী বৃষ্টি ও ডিভিসের জলে প্লাবিত পূর্বস্থলীর দোগাছিয়ায় পারাপারে একমাত্র ভরসা নৌকা। মাথাপিছু 20 টাকা ভাড়া নেওয়ায় বিপাকে যাত্রীরা। বারবার অভিযোগ জানানোর পরেও পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের দাবি বিনামূল্যে 2টি নৌকায় পারাপার চলছে। ফের লাইফ লাইনে ধস, বাংলা সিকিম লাইফ লাইনে ধস। কালিম্পংয়ে জাতীয় সড়কের 21 মাইল তিস্তার গর্ভে 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ জরুরি পরিষেবা। সরকারি এবং জরুরি পরিষেবার গাড়িও চলাচলে বন্ধ, হেঁটে পারাপারও ঝুঁকি। সিকিমের রংপুরে ধস, পুরোপুরি বন্ধ হয়ে গেল 10 নম্বর জাতীয় সড়ক। কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে রংপুর রুটে বন্ধ হয়ে গেল যান চলাচল। দুর্ভোগে স্থানীয় থেকে পর্যটকরা। ধসের কারণে ঘুরপথে বাংলা ও সিকিমের যোগাযোগ। আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ অলিম্পিকে ভারতের সোনা জয়ের স্বপ্ন, ফাইনালে নামবেন নীরজ চোপড়া। আজ রাত 11:55 শুরু হবে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো এর ফাইনাল। এই ইভেন্ট শেষ হতে হতেই শুক্রবার হয়ে যাবে এবং গভীর রাতেই হয়তো নীরজ অলিম্পিকে তার দ্বিতীয় সোনা জিততে পারেন। সোনা জিতলে সেটাই হবে প্যারিস থেকে ভারতের প্রথম সোনা। মোট 12 জন জ্যাভলিন থ্রোয়ার পারফর্ম করবেন ফাইনালে। কুস্তিকে বিদায় জানালেন বিনেশ ফোগাট। আজ ভোরে অবসর ঘোষণা কুস্তিগিরের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসর ঘোষণা অভিমানী ফোগাটের। তিনি কুস্তির কাছে হেরে গিয়েছেন এমনই মন্তব্য করে পোস্ট। মায়ের উদ্দেশ্যে বিনেশ লেখেন, মা, কুস্তির কাছে হেরে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। পদকের দাবি নিয়ে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগাট। ফাইনালে ওঠার কারণে তাকে অন্তত রূপোর পদক দেওয়া হোক বলে আবেদন। বিশ্ব কুস্তি সংস্থার নিয়মকে হাতিয়ার করেই আবেদন বিনেশের। ভারতের কুস্তিতে আরও একটি বিতর্ক। প্রি কোয়ার্টার ফাইনালে হারের পরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্ঘালের বিরুদ্ধে। হারের পরে গেমস ভিলেজ ছেড়ে অন্তিম পাঙ্ঘাল চলে গিয়েছেন বলেই অভিযোগ। তার পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। মহিলাদের 53 কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি কোয়ার্টার ফাইনালে 0-10 পয়েন্টে হেরেই বাদ যান তিনি। প্যারিস অলিম্পিক্সে আবার ব্যর্থতা, আরও একবার চতুর্থ। মহিলাদের ভারোত্তোলনের 49 কেজি বিভাগে চতুর্থ হলেন মীরাবাই চানু। মোট 199 কেজি ওজন তুললেন তিনি। গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি। 49 কেজিতে জিতেছিলেন রূপো, তবে প্যারিসে ব্রোঞ্জ জয়ের থেকে 1 কেজি ওজন কম তুললেন তিনি।